শ্রীমতী উষা সেন আধুনিক মহিলা, অর্থাৎ বিএ পাশ করিয়াছেন। ট্রামে বাসে একাই স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারেন। নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি নিজেই নানা দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে পারেন। অনাবশ্যক বেহায়াপনা বা লজ্জা কোনোটাই নাই। সাহিত্যে অনুরাগ আছে, কোন লেখক ভালো কোন লেখক মন্দ সে বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে। চেহারা সুন্দরী না হইলেও মোটের উপর বিশ্রী নন। আধুনিক বেশবাসসজ্জিতা হইয়া তিনি যখন পথে ঘাটে বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকে। সংক্ষেপে শ্রীমতী উষা সেন বেশ চটপটে, সুরুচিসম্পন্না, আলোকপ্রাপ্তা ভদ্র তরুণী। একটি বিষয়ে কিন্তু সাবেকপন্থী। তিনি বিবাহ করিয়াছেন এবং সেই বিবাহ আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই। ইহার জন্য দায়ী অবশ্য অন্নদা সেন, উষা সেনের বাবা। অন্নদাবাবু ভদ্রলোক, সনাতন মতাবলম্বী। তিনি যখন শুনিলেন যে তাহার কন্যা মনীন্দ্রমোহন নামক একটি সহপাঠী কৈবর্ত যুবকের প্রতি আকৃষ্ট হইয়া আছে, তখন তিনি কাল বিলম্ব করিলেন না। বংশ, কুল, কোষ্ঠী, গণ প্রভৃতি দেখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্রীমতী উষাকে সমর্পণ করিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। ব্রজবিহারী বছর তিনেক হল ডাক্তারি পাশ করিয়া কলকাতায় রোগী সমুদ্রে পাড়ি জমাইবার চেষ্টায় আছেন। পাড়ি এখনো তেমন জমে নাই। বিবাহের সময় উষা সেন বাধা দিতে পারেন নাই। মনে সে দৃঢ়তা তাহার ছিল না, অত্যন্ত মৃদু নরম মন। এই জন্যেই আত্মহত্যা করিবার পরিকল্পনাটাও সুগোপন সংকল্পই রহিয়া গেল, কার্যে পরিণত হইল না। একটি প্রতিজ্ঞা কিন্তু উষা সেন মনে মনে করিয়াছিলেন, তাহা এই, জর্জেট শাড়ি জীবনে আর কখনো পরব না। মনীন্দ্রমোহন জর্জেট শাড়ি অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে উষাকে ঐরূপ একটি শাড়ি কিনিয়াও দিবেন কথা ছিল। কিন্তু ব্রজবিহারীর অভ্যাগমে তাহা আর হইল না। সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। সুতরাং উষা সেন দৃঢ়প্রতিজ্ঞ হইলেন যে জর্জেট শাড়ি জীবনে তিনি আর ছুঁইবেন না। কিন্তু আগেই বলিয়াছি, দৃঢ়তা তাহার ছিল না। শেষকালে এই প্রতিজ্ঞাও টিকে নাই। কি করিয়া ইহা ঘটিল তাহা লইয়াই এই গল্প। পারুল দিদি বেড়াইতে আসিয়াছেন। পারুল মৈত্র উষা সেনের 1 বছরের সিনিয়র, অথচ এখনো বিবাহ হয় নাই। বেশ বিন্যাস প্রসাধন সম্বন্ধে তিনি উদাসীনী নহেন। এই বেশ বিন্যাসের কল্যাণে তাহাকে উষার অপেক্ষা ছোটই দেখায়। নানা কথার পর তিনি বলিলেন, এইবার উঠি ভাই, একটু মার্কেটে যেতে হবে। মার্কেটে কেন? পারুল দিদি মুখ টিপিয়া হাসিয়া উত্তর দিলেন, একখানা শাড়ি কেনার ইচ্ছে আছে। শুনেছি নাকি জর্জেট শাড়িগুলো আজকাল খুব সুন্দর হয়েছে। তাই নাকি? পারুল দিদি চলিয়া গেলেন। জর্জেট শাড়ির কথায় উষার মনীন্দ্রমোহনকে মনে পড়িল। একটু দুঃখবোধ হইল। বিশেষ করিয়া এই জন্যই দুঃখ হইল যে মণিকে না পাওয়ার দুঃখের তীব্রতাটা যেন কমিয়া গিয়াছে। কই, মনির কথা তো আর তেমন করিয়া মনে পড়ে না। 2 বৎসর অতীত হইয়া গিয়াছে, মনির কোনো খবরই তো সে রাখে না আর। এখন সে মিসেস গুপ্ত, এবং একথাও অস্বীকার করিবার উপায় নাই যে ব্রজবিহারীর সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে একান্তভাবে জড়াইয়া ফেলিয়াছে। মন অতীতের স্মৃতির ধ্যান করিতেছে না। স্পন্দনশীল বর্তমানকে লইয়া সে ব্যস্ত। ব্রজবিহারী খারাপ লোক নয়, উষাকে খুশি করিবার জন্য তাহার চেষ্টার ত্রুটি নাই। তদুপরি সে উষার স্বামী, সুতরাং তিলে তিলে সে উষার হৃদয় জয় করিয়াছে। এই কথাটা উপলব্ধি করিয়া উষা একটু আনমনা হইয়া পড়িল। মনে মনে অনর্থক একবার আবৃত্তি করিল, তাকে আমি ভালোবাসি, এখনও বাসি। জর্জেট আমি জীবনে কখনো পরব না, এ প্রতিজ্ঞা আমি রাখবই। এই প্রতিজ্ঞা দুর্গের উপর দ্বিতীয় বোমা নিক্ষেপ করিলেন তাহার সহোদরা ভগিনী সন্ধ্যা সেন। এখন অবশ্য সন্ধ্যা দাস, সন্ধ্যার স্বামী মিস্টার দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট। বলা বাহুল্য, ডেপুটি বাবুটি সদ্য পাশ করা ডাক্তার ব্রজবিহারী অপেক্ষা অধিক উপার্জনক্ষম। এই জন্যও বটে এবং পিঠাপিঠি বলিয়াও বটে উষার মনে একটু ঈর্ষা ছিল। এখন অবশ্য দুজনেই বড় হইয়াছে, চুলোচুলি খামচাখামচি করিয়া ঝগড়া চলে না, বরঞ্চ মুখে দুইজনেই দুইজনের প্রতি উদারতা প্রকাশ করিতে সচেষ্ট। ইহাদের পাল্লা চলে এখন নীরবে। গহনা কাপড়ের,
মারফত উষা যদি শৌখিন দুল ক্রয় করিয়া কর্ণযুগল অলঙ্কৃত করিলেন, সন্ধ্যা অমনি শৌখিনতার দুল দুলাইয়া উষাকে শৌখিনতমের সন্ধানে উতলা করিয়া তুলিলেন। সন্ধ্যা যদি কোনো ছলে উষাকে জানাইলেন যে তাহার স্যান্ডেল জোড়াটার দাম 5 টাকা, উষাকে অমনি জানাইতেই হইল, হ্যাঁ ওরকম স্যান্ডেলগুলো বেশ, আমার খুব পছন্দ, কিন্তু ওর কিছুতেই ওরকম স্ট্র্যাপ দেওয়া পছন্দ হয় না। নিজে পছন্দ করে কিনে এনেছেন দেখ না, 6.5 টাকা দিয়ে, আঙুলগুলো এমন চেপে ধরে বিচ্ছিরি। সুতরাং এই সন্ধ্যায় যখন উপর্যুপুরি 2 দিন 2 রাত্রি বিভিন্ন প্রকার জর্জেট পরিয়া দিদির সহিত দেখা করিয়া গেল, তখন উষাদেবী বেশ একটু বিচলিত হইলেন। জর্জেট কিন্তু তিনি পরিবেন না, মনে মনে কহিলেন, আহা ভারী তো জর্জেটের দাম, প্রতিজ্ঞা না করলে এতদিন আমি কবে কিনতাম। তৃতীয় বোমা হানিলেন বান্ধবী ছায়া। ছায়া সিনেমায় যাইবে উষাকে ডাকিতে আসিয়াছে, পরিয়া আসিয়াছে একখানা জর্জেট শাড়ি, সুন্দর সাদা রঙের জর্জেটখানা, সুন্দর কাজ করা। উষাদেবী তাহার মুর্শিদাবাদীখানি সযত্নে পরিধান করিয়া বাহিরে আসিতেই ছায়া প্রশ্ন করিলেন, ওটা পরলি কেন এই গরমে? জর্জেট নেই তোর? না, আজকাল জর্জেটের খুব চলন হয়েছে, কিনলেই পারিস একখানা, দামও তো বেশি নয়, আমার এইখানার দাম মাত্র 11 টাকা। মোটে? অতর্কিতে উষার মুখ হইতে বাহির হইয়া পড়িল। মনীন্দ্রমোহনের স্মৃতিপটের সম্মুখে নানা বর্ণের কয়েকখানা জর্জেট শাড়ি আসিয়া পরাতে পটখানা বেশ একটু আবছা হইয়া গেল। উষা কেমন যেন আনমনেই সিনেমাটা দেখিতে লাগিলেন। সিনেমার গল্প একটা করুণ ব্যর্থ প্রণয় কাহিনী। এই গল্পের নায়িকাও যাহাকে প্রথম জীবনে ভালোবাসিয়াছিলেন তাহাকে পান নাই, এবং যাহাকে পাইয়াছিলেন তাহাকে ধীরে ধীরে ভালোবাসিতেছিলেন। ইহাই জীবনের অদ্ভুত ট্র্যাজেডি। ইন্টারভ্যাল হইল। ইন্টারভ্যালে উষা লক্ষ্য করিলেন যে মহিলা দর্শকদের মধ্যে আরও 2-1 জন জর্জেট শাড়ি পরিধান করিয়া আসিয়াছে। এই সব দেখিয়া শুনিয়া তাহার নিজের মনেই তিনি নিজেকে বলিলেন, আর একজনকে বিয়েই যখন করতে পেরেছি, তখন আর জর্জেট শাড়ি পরতে কি? জীবনে কতবার কত প্রতিজ্ঞাই তো করেছি, সব কি আর পালন করেছি, না পালন করা সম্ভব? যাক, তবু জর্জেট আমি কিনছি না। কয়েকটি দারুণ বোমার গুরুতর আঘাত সহ্য করিয়াও উষাদেবীর প্রতিজ্ঞা দুর্গ ভূমিষ্যাৎ হয় নাই। কোনো রূপে মাথা খাড়া করিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু সেদিন চিত্রাঙ্গদা দেখিতে গিয়া তিনি যেন দিশাহারা হইয়া গেলেন। তাহার প্রতিজ্ঞা দুর্গের উপর যেন বোমা বর্ষণ হইতে লাগিল। চতুর্দিকেই জর্জেট শাড়ি, উষাকে জব্দ করিবার জন্যই যেন সকলে দল বাঁধিয়া জর্জেট পরিয়া আসিয়াছে। তাহার মনে হইতে লাগিল তিনি বোধহয় একাই কাশ্মীরি শাড়ি পরিধান করিয়া আসিয়াছেন, এবং সকলে তাহার এই জর্জেটবিহীন আবির্ভাব লইয়া মনে মনে হাসাহাসি করিতেছেন। শেষ বোমাটি নিক্ষিপ্ত হইল একটি মোটর হইতে। হঠাৎ সেদিন বিকেলে উষাদেবী লক্ষ্য করিলেন যে একটি মোটর আসিয়া বাড়ির সামনে দাঁড়াইল। মোটরে বসিয়া একটি জর্জেট পরিহিতা তরুণী, সুন্দরী। দ্বিতলের গবাক্ষে দাঁড়াইয়া উষা লক্ষ্য করিলেন যে মোটরটি দাঁড়াইতেই একমুখ হাসি লইয়া স্বামী ডিসপেন্সারি হইতে বাহির হইয়া মোটরে চড়িয়া যুবতীটির পাশে বসিলেন। মোটর চলিয়া গেল। কে এই মেয়েটি? রোগিণী? চেহারা দেখিয়া তো মনে হয় না। উষাদেবীর দোষ দেওয়া যায় না, এই অবস্থায় কৌতূহল অদম্য হয়ে ওঠাই স্বাভাবিক। স্বামী ফিরিতেই উষা জিজ্ঞাসা করিলেন, আজ বিকেলে যে মেয়েটি তোমাকে এসে নিয়ে গেল, কে ও? হাসপাতালের একজন নার্স। ডক্টর বিশ্বাস আজ আমাদের একটা টি পার্টি দিলেন কি না? সুশি, অর্থাৎ ওই নার্সটি, বেশ মেয়ে। মেয়েটি দেখতে বেশ, জর্জেট পরে বেশ মানিয়েছিল। কিনে দাও না আমাকে একখানা জর্জেট, উষা বলিয়া ফেলিল। বেশ তো, দাম কত? কত আর হবে, আজকাল সস্তাই হয়েছে শুনেছি, 10-15 টাকা হলেই হয়। ছায়া সেদিন পরে এসেছিল একখানা, বললে 11 টাকা দাম, আর তাড়াতাড়ি নেই এখন। আচ্ছা দেখি, আমার এক রোগীর কাছে 16টা টাকা বাকি আছে, কাল বিল পাঠাবো, টাকাটা যদি পাই কিনে দেব। ঠিক তাহার পরদিন সকালে বান্ধবী ছায়া আসিয়া দর্শন দিলেন। গোপনীয় কিছু বলিবার ছিল, মুখ চোখ রহস্যময় করিয়া কানে কানে বলিলেন, মণিবাবু কলকাতা এসেছেন আজ কদিন হলো, আমি জানতাম না। মালতী তার এক বন্ধুর কাছে নাকি শুনেছে, দেখা করবি নাকি? ঠিকানা জোগাড় করেছি, এই নে। আমার কাজ আছে ভাই, বসতে পারবো না। যা না, দেখা করে আয়। দেখা করতে আর দোষ কি? ঠিকানাটি হাতে করিয়া উষাদেবী নির্বাক হইয়া বসিয়া রহিলেন।
এত কাছে মনি আসিয়াছে। কলেজের অর্ধবিস্মৃত সেই দিনগুলি আবার মনের মধ্যে ভিড় করিতে লাগিল। সেই অতীত দিবসগুলির মাদকতায় সমস্ত অন্তঃকরণ আবার যেন আবিষ্ট হইয়া গেল। সেই ভীরু ভীতু মানুষটি, শান্ত, নিরীহ, নিরহংকার মনীন্দ্রমোহনের মুখখানা সে যেন মনের ভিতর সুস্পষ্ট দেখিতে পাইতে লাগিল। না, জর্জেট শাড়ি সে আর কিনিবে না। স্বামী আসিলেই বারণ করিয়া দিতে হইবে। মণিবাবুর সহিত একবার দেখা করিতে হইবে বইকে। হরিশ মুখার্জি রোড কতটুকুই বা দূর। সন্ধ্যা হইতে না হইতেই উষাদেবী বাহির হইয়া পড়িলেন। বাড়িটা খুঁজিয়া লইতে বিশেষ বেগ পাইতে হইল না, কিন্তু ভিতরে গিয়া তিনি যাহা দেখিলেন তাহা তিনি মোটেই প্রত্যাশা করেন নাই। আপনি আমাকে খবর দিলেন না কেন? আপনার ঠিকানা তো আমার জানা ছিল না। সেই যে আপনি কলেজ থেকে চলে গেলেন, আর তো কোনো খবর দেননি আমাকে। কার মুখে যেন শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে। কোথায়, কার সঙ্গে, কিছুই তো জানি না বলিয়া মণিবাবু একটু হাসিলেন। এমন সময়, কেমন আছেন আজকে আপনি বলিয়া দুয়ার ঠেলিয়া ডাক্তার ব্রজবিহারী ঘরে ঢুকিয়া বিস্মিত হইয়া গেলেন। এ কি, তুমি এখানে? উষাদেবীও কম বিস্মিত হন নাই। আমরা একসঙ্গে পড়তাম। তুমি এর চিকিৎসা করছো নাকি? একটু পরেই ব্রজবিহারী বাহিরে আসিয়া গাড়িতে একটা কাগজের বাক্স দেখাইয়া বলিলেন, এই নাও তোমার শাড়ি। এই ভদ্রলোকের কাছেই টাকা বাকি ছিল, ভাগ্যে আজ দিয়ে গেলেন, তাই তোমার কাছে মানটা থাকলো। দেখো তো রংটা পছন্দ হয় কি না বলিয়া ব্রজবিহারী নিজেই প্যাকেটটা খুলিতে লাগিলেন। উষার মুখে কথা বাহির হইতেছিল না।